রাজনৈতিক গণ্ডগোল বিজেপির ভিতরে। বিজেপি নেতা সুজিত আদিত্য এবং বিজেপি নেত্রী অনামিকা ঘোষ তুমুল বাগযুদ্ধ। বিজেপি নেতা সুজিত আদিত্য বিজেপি নেত্রী অনামিকা ঘোষের উপর একাধিক অভিযোগ আনেন। তার পাল্টা বক্তব্য দিয়েছেন অনামিকা ঘোষ। বিজেপি নেতা সুজিত আদিত্য তিনি তিনার বক্তব্যে বললেন, কখনো ভালো বিজেপি কর্মীদের শোকাজ করে বসিয়ে রাখা, কখনো কোনো সঠিক বিজেপি কর্মীদের দূরে রাখা, কখনো সালার রেলগেটে দাঁড়িয়ে কাউকে অপমানিত করা, এই সমস্ত অন্যায় অনিয়ম করে চলেছে অনামিকা ঘোষ। অনামিকা ঘোষের এই কাজ আপামর ভারতপুরবাসী মেনে নিতে পারছে না। রাজ্য এবং জেলা নেতৃত্বের কাছে দাবি, আগামী দিনে এই অনামিকা ঘোষের ব্যবস্থা নিক। এমনই মন্তব্য করে বিজেপি নেতা সুজিত আদিত্য। অন্যদিকে অনামিকা ঘোষ তিনি তিনার বক্তব্যে বলেছেন, সুজিত আদিত্য সে এখন শোকজ আছে। তা কী কারণে শোকজ হয় নিশ্চয় আপনারা জানেন। উনি আরও বলেন, অভিযোগ করেছেন সেই অভিযোগের কোনো সত্যতা নাই। আমার কাজ আপামর ভরতপুর বিধানসভাকে দুর্নীতি মুক্ত করা। এর পাশাপাশি তিনি আরও বললেন, এই দুর্নীতি মুক্ত করতে গিয়ে আমি অনেক সময় হুমকির মুখে পড়ছি। আমি আশঙ্কা করছি হয়তো আমাকে মেরে ফেলা হবে। এই আশঙ্কায় আমি ভীত, কিন্তু আমি আমার এলাকাকে দুর্নীতি মুক্ত ভরতপুর গড়ব। এমনই বক্তব্য দিলেন অনামিকা ঘোষ। দুই পক্ষের বক্তব্য শোনাবো আপনাদের, কে কি বলেছেন। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। নমস্কার, আমার নাম সুজিত আদিত্য, বাড়ি 69 ভরতপুর বিধানসভা, ভরতপুর 2 ব্লক, 3 নম্বর মণ্ডল, দত্তবটিয়া গ্রাম। আমি এর একটা সমস্ত ভরতপুর 69 বিধানসভার সমস্ত আপামর জনগণ, মা বোন, ভাই দাদাদের উদ্দেশ্যে একটা সফল বার্তা দিতে চাই যে দল প্রার্থী করেছিল অনামিকা ঘোষকে, ঠিকই আছে, কিন্তু আমাদের এই ভরতপুর বিধানসভায় একটা জনগণও চায়নি যে অনামিকা ঘোষ প্রার্থী হোক। তবু দল দায়িত্ব দিয়েছে, প্রার্থী করেছে, আমরা মেনে নিয়েছি। ভোট হয়ে যাওয়ার পর হার জিত সবই আছে, সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু ওনার কোনো একটা অলৌকিক ক্ষমতা, যেটা আমাদের কোনো কার্যকর্তার নেই, জানি না কি অলৌকিক কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতাটা এখন প্রকাশ্যে আসছে। কি না, কারোর স্বামী ছিনতাই করে নিয়ে পালানো, কারোর কোনো অনৈতিক কার্যকর্তাদের উপর অশ্লীল বক্তব্য, কোনো ভালো পুরাতন বিজেপি কার্যকর্তাদের শোকজ করে বসিয়ে রাখা। তার কারণটা কি জানেন? যদি সেই সব পুরাতন কার্যকর্তারা সামনে আসে, ওনার এই অলৌকিক আর অনৈতিক কার্যকর্তা করতে পারবে না। তাই সেই সব কার্যকর্তাদেরকে দূরে সরিয়ে রেখে আজকে উনি এগুলো করে চলেছেন। তো আমি সুজিত আদিত্য, আমাকে এই সঠিক কাজ করার কারণে জেলা সভাপতি মলয় মহাজনকে দিয়ে অনামিকা ঘোষ অনৈতিক কাজগুলো করে চলেছে এবং আমাকে 4 জুন শোকজ করে, এবং সেই শোকজের নোটিশ আমি যথারীতি জেলা সভাপতির হাতে পৌঁছে দিই। তার সত্ত্বেও এভিডেন্স সহ, মানে সমস্ত প্রমাণ সহ আমি জেলা সভাপতিকে পৌঁছে দিই। তো জেলা সভাপতি আমাকে প্রশ্ন করে যে, সুজিত তুমি এটা করলে, আমাকে একবার জানিয়ে করলে না। আমি জেলা সভাপতি মলয় মহাজনকে বলেছিলাম যে আপনাকে আমি সমস্ত কিছু, তো আপনি কি বলেছিলেন? আপনি আমাকে হুমকি দিলেন যে সরকার আমার, প্রশাসন আমার, সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট দিয়ে তোমাকে আমি দেখে নেবো। আমি জেলা সভাপতি মলয় মহাজনকে বলেছিলাম আপনার যা জানা আছে করুন, আমি কোনো ভরতপুর বিধানসভায় কোনো মহিলা, কোনো ইনচার্জকে কার্য এইরকম অনৈতিক কাজ আমি করতে দেবো না। আগামী দিন তো দেবই না, এখনো করতে দেবো না। এখন যেটা জনসাধারণ বুঝতে পারছে, এবং ওনার এই কার্যক্রম আপামর ভরতপুর বিধানসভার মা বোনেরা আর মেনে নিতে পারছেন না। তার কারণ, কখনো রাতের বেলায় হোটেলে গিয়ে মদ মাংস খেয়ে সাধারণ একটা ছেলের ওপর সালার রেলগেটে দাঁড়িয়ে তার উপর অত্যাচার করা, কখনো কর্মীদেরকে বলছে তোমরা ওই সভায় যাবে না। আমি শেষ কথা, হু আর ইউ? কে তুমি? এতদিন কোথায় ছিলে? যোগ্য নেতা যিনি আজকে মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, ওনার এই অনৈতিক কাজকর্ম আছে বলেই ওনাকে সাইড করে রেখেছিল, কিন্তু কোন এক অলৌকিক ক্ষমতা যেটা আমরা দেখতে পাই না, এই কাজগুলো করে চলেছেন। আমরা চাই না যে সমস্ত ভরতপুর বিধানসভা এই কার্যক্রম বা বিজেপির মনোভাব নষ্ট করুক, এটা আমরা চাই না। তাই রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অনুরোধ করব, এই অনামিকা ঘোষের
এত অনৈতিক এবং দুর্নীতি সালারের বুকে দাঁড়িয়ে এত দুর্নীতির কাজ করেছে যে আমাদেরকে বলতে হবে না, প্রতিটা জনসাধারণ জেনে গেছে যে অনামিকা ঘোষ কে এবং তার কার্যকলাপ কি। এর থেকে আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি একটাই অনুরোধ করব এই সাংবাদিকের মাধ্যমে যে আগামী দিন জেলা রাজ্য নেতৃত্ব যেন এর সঠিক ব্যবস্থা নেয়। একদম মলয় মহাজনের মদত আছে বলে আজকে অনামিকা ঘোষ এই অনৈতিক কাজ করে চলেছে। তার কারণ উনি একবারের প্রতিবাদ করেননি। জেলা সভাপতি মানে উনি আমাদের অভিভাবক। উনি যদি এর কোন রকম সাড়া না দেন তাহলে আমরা ধরে নেব যে মাথায় হাত এবং ওনার আশীর্বাদ আছে। কালকে রাতে ঘটনা শুনেছেন বা দেখলেন? না, কালকে রাতের ঘটনাটা বলি। আমার থানায় একটা বিশেষ কাজ ছিল, রাত্রি তখন 10টা। ফিরে আসার পথে দেখি সালার এবং দত্তবইটা বাস স্ট্যান্ডের মোড়ের মাঝামাঝি একটা রেস্টুরেন্টে ওনার গাড়ি লেগেছিল। তখন আমি দু একজনকে পাঠাই, দেখাই কে কে ভিতরে আছে। ওরা দেখে এলো, তো বললো যে হ্যাঁ অনামিকা ঘোষ তার সঙ্গে আরো 2-4 জন আছে। ওদের এইসব হোটেলের মধ্যে কার্যকলাপ করে বেরিয়ে গিয়ে ওই ঘটনাটা ঘটিয়েছে সালার রেলগেটে। হ্যাঁ, আমরা জানিয়েছি যে এই ঘটনা অনামিকা ঘোষ ভরতপুর বিধানসভা তথা সালার ভরতপুর 2 ব্লক সালার এরিয়ায় যেসব অনৈতিক কাজকর্ম করে চলেছে এর উত্তর বা এর এভিডেন্স সহ আমরা রাজ্যকে জানিয়েছি। না, আমরা চাই ওই তো বললাম দাদা যে ওর কোন একটা অলৌকিক ক্ষমতা যেটা জেলা বা উচ্চ নেতৃত্বের আদর্শে ওই কাজটা করে চলেছে। তা নাহলে এত সাহসও পায় কোথা থেকে? আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্টে ডিভোর্স না হওয়া পর্যন্ত সে বিয়ে করতে পারে না। তারপরেও ফলাও করে সোশ্যাল মিডিয়ায় এসে বলছে, হুমকি দিচ্ছে ওই মহিলাকে যে আইনিগত ব্যবস্থা নেবে ওর উপরে। তাহলে হুমকি দেওয়া হলো। তা আমরা সবাই ওনার পাশে আছি। আমরা চাই আইনগতভাবে ওনাদের ব্যবস্থা নেওয়া হোক। বলছি, আপনি যে বললেন মহাসংঘের নেত্রীরা, তো কোন মহাসংঘের নেত্রীরা? ওই 19 তারিখ যাদের চুরিটা আমি নিজে ধরেছি তাদের কথা বলছেন তো? তো 19 তারিখ আমি তাদের চুরি ধরেছি এবং ওদের 48 ঘন্টা টাইম লাগলো। সেই কারখানায় সেই মহাসংঘের নেত্রীরা এলেন। আবার এই জীবনে, আমার জীবনে, এই 37 বছরের জীবনে আমি এই প্রথম দেখলাম কোনো চুরি নিজে মাল, যারা চুরি করেছে চোর, তারা নিজেরা নিজেদের চুরির মাল সিজ করতে এসছে। আমি অবাক কাণ্ড। এবং সেই মহাসংঘের নেত্রীরা চুরি করেছে সেটা প্রকাশ্যে বলছে। তারা বলছে যে 26-এর ওখানে যিনি সঞ্জিতা বলে মেয়েটি, উনি সেক্রেটারি আছেন, উনি বলছেন 26-এর, হ্যাঁ আমরা 26-এর সালে 20% গৌতম বলে কি কারখানার মালিক তাকে দিয়েছি। সে নিজে স্বীকার করছি, মানে চোর নিজেই স্বীকার করছে হ্যাঁ আমি চুরি করেছি। আবার যিনি মহাসংঘের সভানেত্রী, কি মুকুল গোস্বামী মনে হয় তার নাম, তিনিও নিজে বলছেন যে হ্যাঁ আমরা 2 বছর ধরে এরকমভাবে করে আসছি। এবং তার সাথে সাথে বহু মানে নেত্রীরা বলছে 50% নাকি তারা আগের সরকারকে দিচ্ছিল। আবার এর সাথে সাথে সুন্দরভাবে ওনারা এটাও বলছেন আজকে মাল সিজ করতে আমরা এসেছি। আমি অদ্ভুত ব্যাপার, চুরি আমি ধরলাম, চোর নিজে এসছে নিজের মাল সিজ করতে। এটা আমার জীবনে প্রথম দেখা। এরপর আবার তারা এটাও এখান থেকে অভিযোগ এনেছে। কি অভিযোগ এনেছে? মানে আমার নামে অভিযোগ এনেছে। কেউ বলেছে অনামিকা সরকার, কেউ বলছে অনামিক সরকার। তারা ঠিকমতো জানে না। আমি আপনাদের চ্যানেল দিয়ে বলছি আমি অনামিকা ঘোষ, সরকার নয়, আমার নাম অনামিকা ঘোষ। তো আপনাদেরকে বলতে চাইছি যে বলছেন যে 50%-এর গল্প, এইটা 48 ঘন্টা পর কেন? কেন আমি চুরি ধরার পর এই অভিযোগটা এলো? কেন চুরি ধরার আগে অভিযোগটা এলো না? আর এই অভিযোগটা 48 ঘন্টা সময় লেগে গেল। এটা রাজনৈতিক চক্রান্ত নয় তো, যে আগে যাকে 50% দিচ্ছিলেন আর এবার অন্য কেউ চাইছে 50%টা নিতে, আর সেখানে আমি চুরি ধরে নিচ্ছি, হানা দিচ্ছি, চুরিটা বন্ধ করে দিচ্ছি, তার জন্য আঙুলটা আমার দিকে নয় তো? এগুলো সব রাজনীতির মানে ষড়যন্ত্র। অভিযোগ করে কিছু হবে না। আমিও আপনার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি, যে বা যেই রাজনৈতিক নেতা বলুন বা যারা আছে, আমিও তার বিরুদ্ধে অভিযোগ আনতে পারি। আমি বলছি আমি অনামিকা ঘোষ, যদি আমার নামে কোনো অভিযোগ প্রমাণ সমেত দিতে পারেন, আমি নিজে দল থেকে ইস্তফা দিয়ে দেবো। মানে আমার দলীয় পদ থেকে, দলের আমি কর্মী থাকবো, দলীয় পদ থেকে। আরে অভিযোগ, এসব চক্রান্ত হচ্ছে রাজনীতির।
এগুলো হ্যাঁ আপনার এই যে দলের মানে আপনি বলছেন যে প্রাক্তন নাকি মানে সদস্য আপনার দলের তো বা কর্মী, সে আপনার মানে বিরুদ্ধে অনেক রকম কথাবার্তা বলেছে, তো সেটা আপনি কি চোখে দেখছেন? আপনি কার কথা বলছেন? ওই নামটা বলুন স্পেসিফিক। সুজিত আদিত্য, হ্যাঁ ঠিকই বলেছেন। সুজিত আদিত্য আমাদের শোকজ হয়ে আছে। আপনারা ভালো মতো জানেন পার্টি কখন শোকজ করে, কখন সাসপেন্ড করে। দল বিরোধী কোনো কার্যকলাপ না করলে তাকে শোকজ করে না, তাকে সাসপেন্ড করে না। তো আমি পার্টির আপাতত এখনো পর্যন্ত জেলার জিএস আছি, তো তার আমার উপর একটা রাগ থাকবেই যে শোকজের পিছনে নেত্রী নিজে হাত আছে। সে দলের কেউ না, সে আমি বারবার আমার একটাই কথা, অভিযোগ এনে টিআরপি বাড়ানো চায়। অভিযোগের সত্যতা প্রমাণ করতে হবে। এই সব অভিযোগের ভিত্তি যদি সত্যতা থাকে প্রমাণ করতে হবে, নইলে নিজের টিআরপি বাড়িয়ে আর কোনো লাভ নেই। আমি আমার যেই কাজ দুর্নীতি মুক্ত ভরতপুর করব বলেছি সেটা আমি করবই। এর প্রতিবাদটা আপনি কিভাবে করবেন? দেখুন আজকে আপনার পিছনে মানে সমালোচনা করছে, বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছে, তাদের মানে প্রতিবাদে কি হবে? দেখুন আমি বলছি এর পিছনে আপনি যদি মদত দেখেন, বিরোধীরা মদত করছে। এখানে টিএমসিরা লাফালাফিটা মানে প্রায় দেখছেন যে যিনি এমএলএ আছেন তেনাকে দেখা যায় না। এমনকি 15 আগস্টেও তাকে ফ্ল্যাগ তুলতে দেখেনি মানুষে, এমন তার পরিস্থিতি। স্বভাবতই তার যারা লোকজন ছিল তাদেরকেও এলাকার মানুষজন দেখছে না। এবার লাফাচ্ছে কারা? এখানে যিনি কংগ্রেসের পদপ্রার্থী ছিলেন তিনি লাফালাফি শুরু করেছেন, তিনি আবার অভিযোগ আনছেন, এদের ভিত্তিতে তিনি অভিযোগ আনছেন। আমার কথা হলো তিনি যে অভিযোগ আনছেন, এই যে তৃণমূলের একাংশ যারা তোলা তুলতো, বিজেপি কিন্তু মানে দরজা বন্ধ করে রেখেছে তাদেরকে। এই তোলাবাজিদেরকে কিন্তু সালারের বুকে জয়েন করিয়েছে সেই কংগ্রেসের পদপ্রার্থী। তারা কেন জয়েন করেছে? তোলা তুলবে বলেই তো। আর অনামিকা ঘোষ সেই তোলা রুখতে আজকে ভরতপুরের মাটিতে, তার জন্য বিভিন্নভাবে আমার ওপর এইরকম অভিযোগ আনছে। একদম রাজনৈতিক চক্রান্ত হচ্ছে। আমি বলতে চাইছি কংগ্রেসের পদপ্রার্থীকে, আপনি অত সাধু সাজার কোনো বিষয় নেই। রাজনীতিতে অভিযোগ আনতে পারেন, কিন্তু অভিযোগ সত্যতা প্রমাণ করবেন। বাড়িতে বসে বসে প্রেস বাইট করে অভিযোগ নয়। আমি যেমন দুর্নীতি রুখতে রাস্তায় নেমে আজকে চলে যাচ্ছি, হাতে নাতে ধরছি, আপনিও দুর্নীতি রুখতে আসুন না। বাড়িতে বসে অভিযোগ কেন করছেন? আপনি ভরতপুর বাসিন্দাদের আপনি আপনার এই বিষয় নিয়ে কি বার্তা দেবেন? দেখুন আমি ভরতপুরের বাসিন্দাদেরকে আমি এটাই বলবো যে আমি যে অঙ্গীকার নিয়েছিলাম যে ভরতপুরে আমি দুর্নীতি মুক্ত করব, সেই অঙ্গীকার নিয়েই আমি আজও আছি, কালও থাকবো, এবং আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আমার যতটা করার। তাতে আমার বিরুদ্ধে যেভাবে রাজনৈতিক চক্রান্ত চলছে, আমি নিজেও খানিকটা ভীত। কারণ বিভিন্নভাবে আমাকে প্রাণনাশের এইভাবে একটার পর একটা অভিযোগ আনছে যার কোনো সত্যতা নেই। আমি নিজেও সালারের বুকে একবার আমাকে সালারের রেলগেটে আমাকে আক্রমণ হয়ে গেছে, সেটাই যে ইউপির নেতা অলরেডি আমার উপর একবার আক্রমণ হয়ে গেছে। আমার নিজে এখন ভয় পাচ্ছি যে একটার পর একটা অভিযোগ আনছে, যে কোথাও বা কখন আমার আবার প্রাণনাশ হয়ে যাবে না তো এর পিছনে। আমি কারণ দুর্নীতি রুখতে আমি অনামিকা ঘোষ লড়াই করছে, আমি নিজে এখন ভয় পাচ্ছি যে এই দুর্নীতি রুখতে গিয়ে আমাকে না আমার প্রাক্তন স্বামীর মতো আমাকেও না বলি হতে হয়। তবুও আমি ভরতপুর মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ, আমি যতদিন বেঁচে আছি আমি দুর্নীতিমুক্ত সালার, আমি দুর্নীতিমুক্ত ভরতপুর করব।